শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আপনারা যে স্ক্রিনে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে এই বাড়িটির মধ্যে কি আছে এবং এই বাড়িটির ইতিহাস ঐতিহ্য আমরা জানবো। কিন্তু ইতিমধ্যে আমরা যা জেনেছি যে এই বাড়িটির বয়স 100 বছরের উপরে এবং এই বাড়িটি কার এবং এই বাড়িতে এখন বর্তমানে কারা বসবাস করেন এরকম। তো দর্শক, আমি যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে বৃহত্তর সিলেট, আমরা বৃহত্তর সিলেট বলি, 4টি জেলা নিয়ে এই সিলেট, আমাদের এই প্রাণের সিলেট বা আমাদের এই জন্মভূমি সিলেট। তো এই সিলেট 4 জেলার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই 4টি জেলা নিয়ে আমাদের সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের আজকের যে জায়গায় আসছি সেটা হচ্ছে মৌলভীবাজারের এই শমশেরনগর এলাকায়। এই শমশেরনগর এলাকায় এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হলো প্রায় 100 বছরের পুরনো একটি বাড়ি। আর এই বাড়িটি হলো যে এই যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিশিষ্ট এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর বাড়ি। এবং সেলিম চৌধুরীর বাড়ি বলতে এটি আমরা বলবো যে সেলিম চৌধুরীর পূর্বপুরুষের বাড়ি এটি। এই বাড়িটিকে ঘিরে অনেকজন ধরনের অনেক কথা আছে। এই বাড়ির মধ্যে কি আছে, এই বাড়িতে কারা কারা আসছিলেন এবং সেলিম চৌধুরীর পূর্বপুরুষরা কারা ছিলেন, এইসব বিষয়ে আমরা কথা বলবো। সেলিম চৌধুরীর কাছ থেকে আমরা এই কথাগুলো শুনবো। সেলিম চৌধুরী আমাদেরকে বলবেন, আপনারা শুনবেন সেলিম চৌধুরীর কথা, যে তার এই পূর্বপুরুষে রেখে যাওয়া এই ঐতিহ্যমণ্ডিত বাড়িটি। আমরা প্রথমেই বাড়ির এই চতুর্দিকটা, বাইরের দিকটা একটু আমরা দেখাবো, তারপর আমরা সেলিম চৌধুরীর কথা শুনবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। এই বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর বাড়িতে আমরা আসছি, এই মৌলভীবাজারের শমশেরনগরে। আমরা সেলিম চৌধুরীর পূর্বপুরুষদের বাড়িটা আমরা একটু দেখি। তো দর্শক, আপনারা দেখছেন যে এই যে আসাম পেটাম এই বাড়িটি। আমরা আবারও বলছি যে আমরা বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন স্থাপনা, বিভিন্ন নিদর্শন, এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা শ্যাডো সিলেট সবসময় চেষ্টা করি যে বর্তমান প্রজন্মকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটু ভিন্ন রকমের কিছু, যে আমাদের যে অতীত ইতিহাস আছে, সিলেটের ঐতিহ্য আজ মণ্ডিত অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি। এই দেখুন, অসম্ভব সুন্দর এই বাড়িটি। এই বাড়িটিতে এখন বর্তমানে বসবাস করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী এবং তার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বাড়িটি। তারা এই বাড়িটি এখনও সংস্কার করে রেখেছেন এবং এই ঐতিহ্য বহন করে চলছে। আমরা মৌলভীবাজারের শমশেরনগরের এই বাজারের পাশে এই বাড়িটি, এবং এই বাড়িটি আমরা বিভিন্ন দিক আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাইকে বলবো যে এই ঐতিহ্যমণ্ডিত বাড়িটিকে আপনারা যারা দেখছেন, আপনারা সবাই একটি করে শেয়ার দেবেন। আমরা এই সেলিম চৌধুরীর পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বাড়িটি আমরা দেখাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। তো আমরা একটু অনুরোধ করব, যারা দেখছেন বা দেখবেন, আমরা সবাইকে একটু বলবো যে এইসব বিষয়গুলো আসলে ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বিষয়। এই বিষয়গুলো বিশেষ করে এই প্রজন্ম যারা আছে তাদের জন্য আপনারা একটি করে শেয়ার দিতে পারেন এবং আপনার যারা ফেসবুক বন্ধুরা আছেন, ইউটিউবে যারা আছেন, সবাই একটু এই প্রজন্মের ওরা যদি দেখে তাহলে বুঝতে পারবে আসলে আমাদের বৃহত্তর সিলেটে অনেক ঐতিহ্যমণ্ডিত বাড়ি, অনেক ঐতিহ্যমণ্ডিত নিদর্শন এই সিলেটে আছে। এই যেমনটি মৌলভীবাজারে এই শমশেরনগরে সেলিম চৌধুরীর এই পূর্বপুরুষদের রেখে যাওয়া বাড়িটি এই এলাকার ইতিহাস ঐতিহ্য বহন করছে। তারা চাইলে আসলে পারতেন যে এই বাড়িটি ভেঙে একটি 4তলা 5তলা করতেন। হান্নান চৌধুরী তিনি হলেন এই কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর বাবা। হান্নান চৌধুরী, সেলিম চৌধুরী এই দেখছেন বাড়িটি, এবং আরেকদিকে গেটের আরেকদিকে বাহারকুটি লেখা। এই বাহারুন্নেসা চৌধুরী তিনি হচ্ছেন সেলিম চৌধুরীর মা। তো তারা বাবা মায়ের দুজনের নামই এই বাড়ির গেটে লাগানো আছে এবং আমরা দেখছি যে এখানে
এই পুরো বাড়ির গেটটি আমরা দেখাচ্ছি দর্শক। বিশেষ করে এই আপনারা দেখুন, এই হচ্ছে শমশেরনগর বাজার। এই শমশেরনগর বাজারেই সেলিম চৌধুরীর এই 100 বছরের ঐতিহ্যমণ্ডিত এই বাড়িটি। আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর এবং প্রচুর জায়গা জুড়ে এই বাড়িটি। এবং এটা সব থেকে আশ্চর্যের বিষয় যে আজ থেকে 100 বছরের উপরে যে বাড়িটি যেভাবে ছিল এখনও ঠিক সেইভাবেই রয়ে গেছে। আমরা বাড়ির ভিতরটি দেখব এবং বাড়ি সম্পর্কে একটু জানবো এই জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর কাছ থেকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আশা করি যে আপনারা এই বাড়িটি আপনাদের ভালো লাগবে এবং এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানবো, আপনাদেরকেও জানাবো। দর্শক, আমরা এতক্ষণ বাড়ির ভাইয়ের দিকটা দেখালাম, এখন ভেতরের দিকটা আমরা একটু দেখাবো। বাড়িতে কি কি আছে এই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বাড়ির বিভিন্ন জিনিসগুলো দেখাবো। এই যে ছবিটি দেখছি, এই ছবিটি হচ্ছে সেলিম চৌধুরীর বাবা হান্নান চৌধুরী এবং তার বাবারই রেখে যাওয়া এই হরিণ শিকার করতেন সেলিম চৌধুরী বাবা। সেই হরিণের চিহ্নগুলো এখনও আছে এখানে। আমরা এই সেলিম চৌধুরীর দাদা, এই যে ছবিটি দেখছি আমরা সেলিম চৌধুরীর দাদার ছবি এবং এখানেও হরিণের এই মুখমণ্ডল আছে। আমরা এই বাড়ির একটি রুম দেখাচ্ছি এবং সেই সময়কার যে দোতলা বাড়ি এবং সিঁড়ি সেটাও আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দোতলায় ওঠার সিঁড়ি ঠিক আগের মতোই আছে এবং তারা এগুলোকে যত্ন করে সংস্কার করে এই বাড়িটি তারা রেখেছেন এবং অসম্ভব সুন্দর গুছানো একটি বাড়ি, আসাম প্যাটার্নের এই বাড়িটি। আমরা অন্য বিষয়গুলো আমরা সেলিম ভাই সাথে কথা বলবো, সেলিম চৌধুরীর সাথে কথা বলবো এবং আমরা একটু কথা বলবো যে আমরা তো দর্শক, আমরা যার সাথে এখন কথা বলবো তিনি এই বাড়ির এখন বর্তমানে যিনি এই বাড়ির দায়িত্বে আছেন, যার পূর্বপুরুষ এই বাড়িটি রেখে গেছেন প্রায় 100 বছরের আগে। আমরা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর জন্মভিটেতে আমরা এখন তার পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়ি সম্পর্কে আমরা একটু জানবো। তো সেলিম ভাই, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনি যদি আমাদেরকে প্রথমে একটি জানবো যে এই বাড়িটি আসলে কার রেখে যাওয়া, কারা এই কত বছর আগে এই বাড়িটি মানে তৈরি হয়েছিল, এই বাড়ি সম্পর্কে যদি আপনি একটু বলেন আমাদেরকে। আমি ধরছি, আপনি বলেন। শমশেরনগর বাজারের পত্তনি যখন হয় তখন থেকে এই বাড়িটার আসলে পত্তনি। তো সেটা আমার মনে হয় যে 18 শতকের শেষের দিকে বা 1900 সালের প্রথম দিকে এই সময়টাতে এই পত্তনি হয় বাড়ির আর কি। 1800 সালের শেষের দিকেই হবে। তো সেই সেন্সে প্রায় 100 বছরের পুরনো বাড়ি এবং এই বাড়িটার পত্তনি করে নাকি হিন্দু ভদ্রলোক এবং তার পত্তনির পরে আমার বাবা এই বাড়িটা টেক ওভার করেন এবং বাবা পরে এই বাড়িটা রিমডেলিং এবং বিভিন্ন ধরনের শুভাবর্ধন অনেক কিছু করেন। তো এইভাবে তারপর আমার বাবা মারা যাওয়ার পরে আমরাই এটার কেয়ারটেকিং এবং এটা কীভাবে করা যায় আমরা ভাই বোন সবাই মিলে এটা করছি। তো সংক্ষেপে বললে এটি আসলে বাড়ির ইতিহাস ঐতিহ্য কীভাবে বাড়িটা তৈরি হলো। আর এই বাড়িটা আসলে এমনিতে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা আসামি টাইপের বাড়ি এবং আসামের এই অঞ্চলে আমরা একসময় আসামেই ছিলাম, শমশেরনগর এরিয়াটা। তো আসামের বাড়িগুলো যেরকম হয় এই বাড়িটার ডিজাইনও ঠিক সেই রকমই। তো এখানে বাড়ি করার আগে আপনার পূর্বপুরুষরা কোথায় ছিলেন এবং আপনার দাদা এবং আপনার বাবাদের পরিচয় যদি একটু বলেন। আমার দাদারা আসলে এখান থেকে পার্টিশনের আগে ছিলেন, মানে পার্টিশনের বেশ আগে থেকেই আমরা অ্যাডজাসেন্ট, আমরা ত্রিপুরা অঞ্চলের লোক। তো
ত্রিপুরার এডজাসেন্ট আমাদের এখানে যে কৈলা শহরের যে জায়গাটা আছে ওইখানে আমাদের দাদা এবং দাদার পূর্বপুরুষরা ছিলেন। সেখান থেকে তারা মাইগ্রেট করে আসেন কুলাউড়ার কৌলাতে, এবং আমার দাদা চলে আসেন ভানুগাছের, এখন বর্তমানে কমলগঞ্জ, ভানুগাছ 2 নামেই পরিচিত আমাদের উপজেলা, সেখানকার আলিপুর গ্রামে চলে আসেন আর কি। এখানে আসার পরে আমার বাবা পুলিশ বাহিনীতে চাকরি নেন, আর সেখান থেকে আমার দাদা পুলিশ বাহিনীতে চাকরি নেন, আর আমার বাবা ডানকান ব্রাদার্সের ম্যানেজার ছিলেন, এবং উনি তখনকার তৎকালীন ইংলিশ ম্যানেজারদের পাশাপাশি মাত্র 2 জন বাঙালি ম্যানেজার ছিলেন, তাদের ভিতরে উনি একজন ছিলেন আর কি। তো আপনার বাবা শমশেরনগরে প্রথম কি ছিলেন আপনি বলছিলেন? আমার বাবা পরে বাগানের চাকরি ছেড়ে দিয়ে উনি পরে শমশেরনগরের প্রথম ইউপি চেয়ারম্যান ছিলেন, তারপর উনি ডিস্ট্রিক্ট বোর্ডের ছিলেন, সদস্য ছিলেন, এবং পরে ডিভিশন কাউন্সিলেরও মেম্বার ছিলেন। আমার বাবা চট্টগ্রাম ডিভিশন কাউন্সিলের মেম্বারও হয়েছিলেন। সেলিম ভাই, একটু যদি আপনি আমাদেরকে সাথে নিয়ে আপনার বাড়ির ভিতরটা একটু দেখানি, বাড়িতে ঐতিহ্যমণ্ডিত কি জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আপনার মাধ্যমে, আপনি যদি একটু দেখান। আসলে 71-এ আমাদের বাড়িতে মোটর পড়ে যাওয়ার পর আমাদের পুরনো খুব ভালো গ্রামোফোন, তারপর গ্রামোফোনের কিছু কালেকশন ছিল, আমার বাবার যে কালেকশনগুলো ছিল, তারপর পিয়ানো ছিল, সেই জিনিসগুলো এখন আর নাই, ওগুলো ভেঙে গেছে মোটর সেলের জন্য। এবং মোটর সেলে আমরা নিজেরাও এখান থেকে একটু দূরে গ্রামে আমি নিজেও আহত হয়েছিলাম। আমার এক বোন মারা গেছেন, আমার আপন মামা মামি 2 জন মারা গেছেন, আমার 2 সম্পর্কের একজন মামা মারা গেছেন, তারপর আরও একজন মারা গেছেন এই অ্যাক্সিডেন্টে, এই যুদ্ধের সময়। তো ওই সময়টাতে আসলে ঐতিহ্যবাহী অনেক জিনিসই হারিয়ে গেছে। থাকার ভিতরে এখন ধরেন আমার দাদার একটা বন্দুক আছে, সেই বন্দুকটা আমাদের বাড়িতে আছে, আমার বাবার টাইপরাইটার, কিছু আসবাবপত্র, এইগুলোই আছে আর কি। আমরা চলুন আমরা একটু আমরা এই সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া যে বন্দুকটি, এই বন্দুকটি আমরা দেখব, এবং সেলিম চৌধুরীর বাবা যিনি হাত দিয়ে যে টাইপ করতেন সেই টাইপিং মেশিনটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের এই দর্শক আপনারা দেখছেন যে সেলিম চৌধুরী তিনি নিজে দেখাচ্ছেন যে তার বাবার রেখে যাওয়া, এই দেখুন সেলিম চৌধুরীর বাবার রেখে যাওয়া যে তৎকালীন সময়ে এই টাইপিং মেশিন যে কীরকম ছিল একটু দেখে নিন দর্শক আপনারাও। তো আমরা সেলিম চৌধুরীকে ধন্যবাদ জানাবো এই কারণে যে 100 বছরের পুরনো জিনিসগুলো এখনও তিনি যত্ন করে সংরক্ষণ করে তিনি রেখেছেন তার বাবার স্মৃতি। এই আতরদানিটা আমার দাদার, কিন্তু দাদার যে করে আতরদানি, এই দেখুন এই যে এই আতরদানি, এটা হচ্ছে সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া। তো এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে কঠিন কাজটি সেলিম চৌধুরী করছেন। কি কঠিন কাজ? যে এই যে পুরনো জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা, এইটা কিন্তু অনেক কঠিন কাজ। তো আমরা যে বন্দুকের কথা শুনছিলাম সেলিম চৌধুরীর কণ্ঠে, এই দেখুন এই আমার দাদার বন্দুক, কিন্তু এখন এই বন্দুকটার মালিক আমি। আর এই বন্দুকটা যে আমি কোনোদিন কিন্তু গুলি করে দেখি নাই। এই বন্দুকের স্পেশালিটি হলো যে এই বন্দুকটা প্রায় 2টো পূর্ণদৈর্ঘ্য ছবিতে কিন্তু ব্যবহৃত হয়েছে। চন্দ্রকথার ছবিতে যে আমাদের নূর ভাই যে বন্দুকটা ব্যবহার করেছিলেন, এই বন্দুকটাই উনি ব্যবহার করেছিলেন। আর আরেকটা ফিল্ম হলো 9 নম্বর বিপদ সংকেত, সেই ছবিতেও কিন্তু এই বন্দুকটা ব্যবহৃত হয়েছে। তাছাড়া হুমায়ুন স্যারের আরও অনেকগুলো নাটকে এই বন্দুকটা ব্যবহার করেছেন। হুমায়ুন স্যার এইসব প্রপসের ব্যাপারে খুব ছিলেন, চুজি ছিলেন। উনি কখনোই যে খুব লাউজি টাইপের, যেগুলো দেখতে ভালো লাগে না, ফেক মনে হয়, এই ধরনের কোনো জিনিস ইউজ করতেন না। উনি এই শুটিংয়ের আগে এফডিসি থেকে একটা বন্দুক বানিয়ে নিয়েছিলেন, কিন্তু পরে ওনার পছন্দ হয় নাই বলে আমাকে বলছে, সেলিম তুমি তোমার বন্দুকটা নিয়ে আসো, আমি তোমার অরিজিনাল বন্দুক দিয়ে শুটিং করবো। দর্শক আপনারা দেখলেন যে এই যে সেলিম চৌধুরীর দাদার রেখে যাওয়া বন্দুকটি কিন্তু এই বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার 2টি চলচ্চিত্রে এই বন্দুকটি ব্যবহার করেছেন। তো আমরা সব থেকে যা বলছিলাম, আসলে সেলিম চৌধুরী সম্পর্কে আপনারা সবাই জানেন, বাংলাদেশের যারা সঙ্গীত পছন্দ করেন সবাই জানেন, কিন্তু সেলিম চৌধুরীর পূর্বপুরুষ সম্পর্কে জানেন না, যে পূর্বপুরুষরা আসলে কারা ছিলেন। আমরা এই সেলিম চৌধুরীর সব থেকে যে বিষয়টা আমরা একটু আমরা এখন আরেকটু জানবো যে সেলিম ভাই, আমরা জানি যে
বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং হুমায়ুন আহমেদ আপনাকে খুব স্নেহ করতেন। আমরা এই হুমায়ুন আহমেদের কি মানে এই বাড়ির কোনো স্মৃতি আছে, কখনো এসেছেন? হুমায়ুন স্যার প্রায় 95-এ ওনার বিশাল বন্ধুবান্ধব সহ এই বাড়িতে ঘুরতে এসেছিলেন। তার ভিতরে জাহিদ হাসান অভিনেতা, তারপর হুমায়ুন স্যার নিজেও আসছিলেন, তার অনেক বন্ধুবান্ধবের ভিতরে ছিলেন আর্কিটেক্ট করিম, তারপর পাবলিশার আলমগীর রহমান, তারপর একজন সোনালী ব্যাংকের একজন ডিজিএম ছিলেন, তারপর ডাক্তার করিম ছিলেন, উনি নাম করা একজন ডাক্তার, এবং আরও অনেকেই ছিলেন। নূর ভাই আসার কথা ছিল কিন্তু নূর ভাই আসতে পারেননি তখন, ওনার একটা বিশেষ কাজে। আর এসে আমার এই বাড়িতেই ছিলেন। আমার পিছনে যে বাংলো ঘরটা আছে, যে বৈঠকখানা, এই বৈঠকখানাতে হুমায়ুন স্যাররা ছিলেন আর কি, সবাই মিলে 2 দিন ছিলেন এবং খুব মজা করেছেন এখানে। এবং এখান থেকে যাওয়ার পরে ওনারা খাসিয়াপল্লিতে গিয়ে, খাসিয়াপল্লি এতই ভালো লাগে ওনার যে উনি পরে খাসিয়াপল্লিতে ওনার একটা ফিল্মেরই শুটিং করেন। আমার আছে জল ছবিটার যে অনেকগুলা গানের পর বই, যে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, এই গানের কিন্তু ম্যাক্সিমাম পার্ট কিন্তু এই শমশেরনগরের পাশে যে আমার বাড়িতে এসে যে খাসিয়াপল্লিটা দেখেছিলেন, সে খাসিয়াপল্লির ওই সুন্দর ছড়ার পারেই কিন্তু করা। তো সেলিম ভাই, আমরা একটু জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আপনারা তো চাইলে এই বাড়িটাকে 3 তলা 4 তলা 5 তলা করে ভেঙে সুন্দর করে একটি অট্টালিকা করতে পারতেন, কিন্তু সেগুলো করেননি কেন? এবং এই বাড়িটি আসলে সম্পর্কে যদি আরেকটু আমরা একটু বিস্তারিত যদি আমরা জেনেছি, কিন্তু আপনারা এই বাড়ি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি? আসলে ওই সেন্সে কেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা এরকম নাই। আর না ভাঙ্গার পিছনে মূল কারণটা হলো যে আসলে আমাদের নিড নেই, কারণ প্রয়োজন নেই আসলে। কারণ এই বাড়িতে বর্তমানে মাত্র 2 জন লোকই থাকেন, আর মাঝে মাঝে আমি আসি, আমি থাকি, আর কেউ থাকে না। কিন্তু আমার ভাগনা আর আমার ভাগনা বউ থাকে। আমার বড় ভাই কানাডা প্রবাসী, ওনার ফ্যামিলি নিয়ে। তারপর আমার আরও এক বোন মারা গেছেন, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। আরেক বোন আমার 71-এ মারা গিয়েছেন, উনিও অবিবাহিত অবস্থায় মারা যান। আর আরেক বোন যার একমাত্র ছেলে জীবিত ছিল, উনি অ্যাক্সিডেন্টে মারা যান, সুনামগঞ্জের বিয়ে হয়েছিল ওনার। তো ওনার ওনার যে ছেলে এখানে থাকে। সুতরাং আসলে প্রয়োজন নেই বলেই আসলে এটা ভাঙার প্রয়োজন হচ্ছে না। আর আমি নিজে পার্সোনালি এটার পিছনে আরেকটা কারণ বলতে পারেন, সেটা হলো যে আমি নিজে হেরিটেজ বিষয়টাকে আমি খুব পছন্দ করি, যে ঐতিহ্য বিষয়টা। এবং এটা পুরনো বাড়ি কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। তো আমি নিজেও কিন্তু এই বাড়িটাকে যত্ন করে রেখে দেওয়ার পক্ষপাতী, এবং সেটা একটা কারণ হতে পারে যে আমরা চাচ্ছি যে জিনিসটা থাকুক অনেকদিন। তো সর্বোপরি এই প্রজন্মের উদ্দেশ্যে যারা দেশে বিদেশে আছেন, দেখছেন, দেখবেন, তো সবার উদ্দেশ্যে আপনি আপনার এই শতবর্ষী রেখে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া বাড়ি সম্পর্কে বা অন্য যে পুরনো স্থাপনাগুলো আছে এইগুলো নিয়ে এই বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমরা ঐতিহ্যটাকে ধরে রাখা উচিত। কারণ ঐতিহ্য ধরে রাখলে যেই জিনিসটা হয়, আমি যেহেতু নিজে মিউজিক লাইনের লোক, আমি কিন্তু আমাদের ঐতিহ্য যে ফোক, সেই ফোকের উপরে কাজ করি। যদিও আমি আধুনিক গাই, কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ফোকের উপরে কাজ করতে। এটার মূল কারণ আমি ঐতিহ্য বিষয়টাকে খুব পছন্দ করি। এবং এই ঐতিহ্য বিষয়টা এতই ইম্পর্টেন্ট যে আসলে ঐতিহ্য, কোনো জাতি বা কারো যদি কোনো ঐতিহ্য না থাকে, তাহলে কিন্তু সেই জাতি গর্বেরও কোনো কিছু থাকে না, এবং সে তার অতীত সম্পর্কে কোনো কিছু বলতেও পারে না, বা সে নিজে একটা মানে ব্লান্ট একটা জাতি হিসাবে আমার মনে হয়। সেই সেন্সে আমাদের দেশেরই যেই ঐতিহ্য আছে ছোটোখাটো, সেই জিনিসগুলা আমাদের সবারই যে যার মতো আছে সেই জিনিসটাকে রেস্কিউ করে রাখা উচিত, সেটা সংরক্ষণ করা উচিত। কারণ এই ঐতিহ্য থেকে আমরা কিন্তু আমাদের ইতিহাসটা জানতে পারবো, এবং ইতিহাস জানতে পারলেই আমরা নিজেদের পথটা আমরা কিভাবে চলবো, নিজেদের সঠিক পথটা আমরা কিন্তু নিজে বের করতে পারবো। তো আমি শেষ কথা আপনার কাছে জানবো সেলিম ভাই, যে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, দেশে বিদেশে যারা আছেন, যদি আপনার বাড়িটা তারা দেখতে চান ঘুরে ঘুরে, সবার উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন কিছু। মোস্ট ওয়েলকাম। আমি একটা কথাই বলবো, বাড়ি দেখতে আসতে চাইলে আমি খুশিই হব। আপনারা আসতে পারেন, সবার প্রতি আমন্ত্রণ রইল।
অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। আমরা আরেকদিন আপনার সঙ্গীত জীবন নিয়ে আমরা কথা বলবো এবং দেশে প্রবাসে যারা এই হাজার হাজার লক্ষ লক্ষ এই মানুষজন আছেন সবাইকে আমরা সেলিম চৌধুরীর পূর্বপুরুষ, সেলিম চৌধুরীর জন্মস্থান, সেলিম চৌধুরীর এই পূর্বপুরুষের রেখে যাওয়া যে বাড়িটি সেটা দেখালাম দর্শক। আর আগামীতে আমরা কথা দিচ্ছি যে সেলিম চৌধুরীর সঙ্গীত জীবন নিয়ে আমরা পুরো কথা বলবো। এবং আপনারা জানেন যে সেলিম চৌধুরীটি বাড়িটা আসলে এখন পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়ি না, আর তার বাড়ি না, এটি একটি যে মৌলভীবাজারের শমশেরনগরের বা সিলেটের বৃহত্তর সিলেটে একটি ঐতিহ্যমণ্ডিত একটি বাড়ি হয়ে গেছে। কারণ আমরা এইটাই বলতে পারি যে বাড়িতে হুমায়ুন আহমেদ এসে থেকেছেন, যে বাড়ির অনেক জিনিস হুমায়ুন আহমেদের মতো একজন গুণী ব্যক্তিত্ব, উনার চলচ্চিত্রে তিনি এই বাড়ির অনেক জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন, সেই বাড়িটা তো অবশ্যই আপনারা দেখবেন। আর আমাদের এই সব দেখানোর উদ্দেশ্য একটাই যে আমাদের এই বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে এই বৃহত্তর সিলেটের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কোন ধরনের বাড়িতে বসবাস করতেন, কি জিনিসগুলো তারা এই ব্যবহার করতেন। এই জিনিসগুলো কিন্তু যত দিন যাচ্ছে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো এখনও আছে এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এখন স্ক্রিনে যে বাড়িটি দেখছেন, ঘরটি দেখছেন, এই ঘরটিতেই মানে এসে থেকেছেন, রাত কাটিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট এবং জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এই সেলিম চৌধুরীর এই বাড়িতেও আমরা জানি যে অনেক স্মৃতি আছে হুমায়ুন আহমেদের মতো একজন মানুষের, এই গুণী ব্যক্তির। আমরা দেখছি এই দেখুন এই বাঁশের চেয়ার এবং এই সেই ঘর যে ঘরে সেলিম চৌধুরীর এইটি ঘর, এই ঘরে কিন্তু হুমায়ুন আহমেদ থেকেছেন, এসে দুরাতের মতো এখানে তিনি রাত্রি যাপন করেছেন। তো এইরকম একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক একটি বাড়ি আসলে আমরা দেখাতে পেরে আমাদের অবশ্যই ভালো লাগছে। আমরা আশা করি যে আপনারা এই বাড়ি দেখতে আসবেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে যে এইসব বিষয়গুলো সবসময় তুলে ধরার জন্য। আপনারা যারা ফেসবুকে দেখতে পারেন না, আপনারা ইউটিউবে শ্যাডো সিলেট লিখে সার্চ দিলেই আপনারা ইউটিউবে শ্যাডো সিলেটের প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন। এবং আমরা আশা করি যে যদি কারো কাছে এইরকম ঐতিহ্যবাহী বা ঐতিহ্যমণ্ডিত স্থাপনার কোনো তথ্য থাকে আমাদেরকে বলবেন। আমরা গিয়ে এই তথ্যগুলো ভিডিও করে এইগুলো আমরা আসলে সবার কাছে তুলে ধরবো। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা বারবার একই কথাই বলি যে আমাদের উদ্দেশ্য একটাই পরিষ্কার, যে আমরা এই যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বোঝানোর জন্য যে এই বৃহত্তর সিলেট বিভাগের এই যে পূর্বপুরুষরা, যারা আদি পুরুষরা ছিলেন, তারা কোন ধরনের জিনিস ব্যবহার করতেন, তারা কী ধরনের বাড়ি ঘরে থাকতেন, এইসব বিষয়গুলো আমরা মানে বর্তমান প্রজন্মকে জানানোর জন্য। তো সেলিম চৌধুরী একটি মূল্যবান কথা বলেছেন, যে কথাগুলো আসলে আমরা আবার রিপিট করতে, সেটা হচ্ছে যে একটি পুরনো জিনিসকে ভাঙা যে খুবই সহজ, কিন্তু একটি পুরনো জিনিসকে সংস্কার করে রাখা, এইটাই হচ্ছে আধুনিকতা। তো আমরা অনেক সময় দেখছি যে অনেক পুরনো স্থাপনাগুলো ভেঙে এখানে অট্টালিকা গড়ে তুলেন, এই নতুন যুগে সেই বিল্ডিং করে তুলেন 5 তলা 10 তলা, কিন্তু সেইগুলো না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে যে পূর্বপুরুষদের স্মৃতিগুলো এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা আশা করি যে যাদের এরকম স্থাপনাগুলো আছে, আপনারা এগুলো সংস্কার করে এই সংস্কার করে রাখাটাই সবথেকে আধুনিকতা। তো সেই আধুনিকতায় আপনারা সামিল হবেন এমনটাই আমরা আশা করি। আমরা আমাদের এই ভিডিওটি আমরা শেষ করব এবং শেষ করার আগে আমরা একটু আবারও দেখাচ্ছি যে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমরা শেষ করব এই বাড়িটি। তো দর্শক, আমরা এই বাড়িটি দেখলাম, আপনাদেরকে দেখালাম, আমরা এই বাড়ি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানলাম। এই বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর জন্মস্থান, তার পূর্বপুরুষের রেখে যাওয়া যে বাড়িটি, সেই বাড়িটি আমরা দেখালাম। সেলিম চৌধুরীর কথা দিয়ে আমরা শেষ করব যে এই বাড়িটি চাইলে সেলিম চৌধুরী বলছেন যে তাদের দরকার নেই, কিন্তু দরকার হলেও তারা চেষ্টা করবে এই বাড়িটি এই ভবিষ্যৎ প্রজন্মর জন্য তার পূর্বপুরুষের রেখে যাওয়া স্মৃতিটি মানে রক্ষা করতে। তো আমরা সেলিম চৌধুরীর কথাই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি শেষ করব।
তো আপনাদের যারা এইরকম যদি কারো কোনো কাছে কোনো তথ্য থাকে এরকম বাড়ি বা এরকম স্থাপনা আমাদেরকে বলবেন, আমরা শ্যাডো সিলেট আমাদের দায়িত্বে আমরা এইগুলা রেকর্ড করে সবাইকে দেখাবো। তো সেলিম চৌধুরীর কথা আবারই শেষ করছি যে সেলিম চৌধুরী বলেছেন যে এরকম ঐতিহ্যমণ্ডিত যা পুরনো যে স্থাপনাগুলো এগুলো ভাঙা সহজ, কিন্তু এগুলোকে সংরক্ষণ করা একটি আধুনিকতা এবং একটি কঠিন কাজ। আমরা আশা করি যে এই যে যাদের এইরকম এই যে স্থাপনাগুলো আছে আপনারা সংরক্ষণ করে এটাকে আধুনিকতার ছোঁয়া দিয়ে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা তুলে ধরবেন। ভবিষ্যৎ প্রজন্ম জানুক আপনাদের মাধ্যমে, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে, আপনাদের একটি কমেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে সিলেট বিভাগের এই আগের মানুষরা কীরকম বাড়িতে থাকতেন, কী জিনিসপত্র ব্যবহার করতেন। সে দায়িত্বটা কিন্তু আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।